হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ফার্মা স্টাডি। আজকে আমরা অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন সম্বন্ধে ফুল ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব হোয়াট ইজ অ্যাজিথ্রোমাইসিন। অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স, যেটা কি করে আমাদের ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বন্ধ করে বা অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথ রেটটা কমিয়ে দেয়, অর ব্যাকটেরিয়াকে কিল করে দেয়, সম্পূর্ণ মেরে দেয়। তো সেইটাই হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্স। তো তার মধ্যে একটা ক্লাস অফ অ্যান্টিবায়োটিক্স হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, যেটা হচ্ছে ম্যাক্রোলাইড ডেরিভেটিভসের মধ্যে পড়ছে বা ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্সের মধ্যে পড়ছে। তো সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। এবার আমরা দেখব এই যে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। কেন? কারণ এরা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দুটোকে একই সঙ্গে কিল করে। তো সেই জন্য বলা হয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। আর যেটা শুধু অনলি যে কোনো একটা ব্যাকটেরিয়ার স্ট্রেন লাইক গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ দুটোর মধ্যে যে কোনো একটাকে কিল করে, তো সেটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমাদের যে অ্যান্টিবায়োটিক আজকের অ্যাজিথ্রোমাইসিন, এটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স, যেটা কি ম্যাক্রোলাইডসের মধ্যে পড়ছে এবং এটা নর্মালি ব্যাকটেরিওস্ট্যাটিক ইফেক্ট দেখা দেয়। আর যদি হাই কনসেন্ট্রেশন দেওয়া হয় তো ব্যাকটেরিওসাইডাল ইফেক্ট আমরা পাবো। এবার এখানে কোশ্চেন জাগবে আমাদের, কি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি কি, আর একটা হচ্ছে ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি কি। তো ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি সেটাই হলো যেখানে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার গ্রোথটাকে কমিয়ে দেয়, ফুল ব্যাকটেরিয়াটা কিল হয় না। আর যেখানে ব্যাকটেরিয়াটা সম্পূর্ণরূপে কিল হয়ে যায়, মারা যায়, তো সেটাই হচ্ছে ব্যাকটেরিওসাইডাল এফেক্ট। তাহলে অ্যাজিথ্রোমাইসিন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যাক্টিভিটি শো করবে, আর ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি যখন শো করবে সেটা হচ্ছে হাই কনসেন্ট্রেশনে। যখন আমরা কনসেন্ট্রেশনটা বাড়িয়ে যাবে অ্যাজিথ্রোমাইসিনের, তখন ব্যাকটেরিওসাইডাল অ্যাক্টিভিটি দেখা দেবে। এবার আমরা দেখব কি এর মেকানিজম অ্যাকশন, কিভাবে অ্যাজিথ্রোমাইসিন কাজ করে। তো তার আগে আমাদের কিছু তথ্য জানতে হবে, যে সেটা হচ্ছে কি আমাদের যে প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন সেটা হয় কোথায়? রাইবোজোমে। তো এই যে অ্যাজিথ্রোমাইসিন, এই মেনলি আমাদের প্রোটিন সিনথেসিস প্রসেসটাকে ইনহিবিট করে। এবার কিভাবে হয় একটু আমরা ডিটেলসে জানবো। তো প্রথমে আমি বলি যে আমাদের যে প্রোটিন সিনথেসিস সেটা হয় কোথায়? রাইবোজোমে হয়। আর ব্যাকটেরিয়ার যে রাইবোজোম সেটা হচ্ছে 70S, মানে দুইটা সাব ইউনিট প্রেজেন্ট থাকবে। একটা হচ্ছে 30S সাব ইউনিট, যেটা কি করে এমআরএনএর কোডের মধ্যে পড়বে। আর একটা হচ্ছে 50S সাব ইউনিট, যেটা আমাদের অ্যামাইনো অ্যাসিডগুলোকে যুক্ত করে অ্যামাইনো অ্যাসিডের একটা চেন তৈরি করবে, ফলে কি হয়? প্রোটিন তৈরি হয়। আর এই আমাদের এখানে যদি দেখি যে আমাদের যে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক্স, তাহলে 50S রাইবোজোমের ওখানে বাইন্ডিং হয়ে সাব ইউনিট 50S আবার দুটো থাকবে। সেটা হচ্ছে কি 23rd আরএনএ আর হচ্ছে 5S আরএনএ। আর এই যে অ্যাজিথ্রোমাইসিন সেটা হয় কি 23rd সঙ্গে বাইন্ড করে। এবার যখনই আমরা দেখব যে অ্যাজিথ্রোমাইসিন 50S রাইবোজোমাল সাব ইউনিটের 23rd আরএনএর ডোমেনের ভিএ বাইন্ডিং করবে, এর ফলে কি হয়? যে নতুন পেপটাইড বা অ্যামাইনো অ্যাসিড যে তৈরির প্রসেস সেটাকে কি হয়? ব্লক করে দেবে। এবার কি হয়? যে প্রোটিন সিনথেসিস প্রসেস যদি আমরা দেখি, কি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ রাইবোজোমে আসে, আর টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে। টিআরএনএ মানে হচ্ছে ট্রান্সফার আরএনএ, আর এমআরএনএর ফুল ফর্ম হচ্ছে মেসেঞ্জার আরএনএ। এবার কি করে? এই যে অ্যামাইনো অ্যাসিডগুলো আসলো, এক একটা এসে পেপটাইড বন্ড তৈরি করে এবং রাইবোজোমের সামনের দিকে প্রোটিন বড় করতে থাকে। এবং এই প্রসেসটাই হচ্ছে কি ট্রান্সলোকেশন প্রসেস, যে একটা অ্যামাইনো অ্যাসিড এলো, তারপর আর একটা অ্যামাইনো অ্যাসিড যুক্ত হলো। তাহলে দুটো অ্যামাইনো অ্যাসিড নিজেদের মধ্যে কি বন্ড তৈরি করে? সেটা হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিডগুলো যুক্ত হতে থাকবে,
ফলে কি হয় যে প্রোটিন বড় করতে থাকে, তো এটা হচ্ছে ট্রান্সলোকেশন প্রসেস। এই যে অ্যাজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক এই ট্রান্সলোকেশন স্টেপটাকেই বন্ধ করে দেয়। তো এটাই ছিল মেন গল্প। এখানে ফটোতে আমরা ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি, দেখো এখানে যে কিভাবে আমাদের প্রোটিন সিনথেসিসটা ইনহিবিট হচ্ছে। আর যদি আমরা একটু ডিটেলসে যাই যে ট্রান্সলোকেশন আবার কিভাবে হয়, তাহলে দেখবে যে প্রোটিন সিনথেসিসের সময় যখন তিনটে সাইট থাকে, এ সাইট যেটা হয় কি অ্যামাইনো অ্যাসাইল সাইট, পি সাইট পেপটাইডাল সাইট, আর ই সাইট বা এক্সিট সাইট। তো এ সাইটে কি হয়, নতুন টিআরএনএ আসে, আর পি সাইটে বাড়তে থাকা পেপটাইড চেন থাকে, আর ই সাইটে পুরনো টিআরএনএ বের হয়ে যায়। এবার পেপটাইড বন্ড হওয়ার পর রাইবোজোমকে এক ধাপ সামনে যেতে হয়, তো এই ধাপটাকে বলছে ট্রান্সলোকেশন। এই ট্রান্সলোকেশনের জন্য আমাদের কি হয়, ইলগনেশন ফ্যাক্টর জি দরকার, কিন্তু অ্যাজিথ্রোমাইসিন এই ইলগনেশন ফ্যাক্টর জি এর কার্যকর ট্রান্সলোকেশনকে মানে বাধাগ্রস্ত করে, ইনহিবিট করে, ফলে রাইবোজোম সামনের দিকে যেতে পারে না। এর ফলে কি হয়, নতুন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হতে পারে না। এবার নতুন অ্যামাইনো অ্যাসিড যদি যুক্ত না হতে পারে, তাহলে পেপটাইড চেন তৈরি হবে না, বড় হবে না, তাহলে প্রোটিনটা আমাদের কি হবে, অসম্পূর্ণ থেকে যাবে, ফুললি ইনকমপ্লিট প্রোটিন তৈরি হবে এবং ফাংশনাল এনজাইম তৈরি হয় না। ফলে কি হয়, সেল অল এনজাইম, মেটাবলিক এনজাইম এবং টক্সিন সিনথেসিস কমে যায় এবং ব্যাকটেরিয়ার বৃদ্ধি থেমে যায়। তো এটাই ছিল মেকানিজম অফ অ্যাকশন। এবার দেখব যে এই অ্যাজিথ্রোমাইসিন কোন কোন স্পেকট্রামের ভালো কাজ করে বা অ্যাক্টিভিটি শো করে। তো সেটা হচ্ছে কি স্টেপ্টোকক্কাস নিউমোনিয়া, স্টেপ্টোকক্কাস পাইরেন্স, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মোরাক্সেলা, ক্যাটারালিক্স। তো এইগুলো আরও অনেকগুলো নাম আছে, এই স্পেকট্রামে ভালো অ্যাক্টিভিটি শো করে। এবার যদি দেখি আমি যে ক্লিনিক্যাল ইউজ বা ফার্স্ট লাইন ইন্ডিকেশন, যে কোন কোন ক্ষেত্রে আমি যেগুলো ইউজ করি, যেমন হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়ার ক্ষেত্রে, তারপরে ক্ল্যামাইডিয়া, ইউরেথ্রাইটিস, পারটুসিস বা হুপিং কফ, অ্যাকুট ওটাইটিস মিডিয়া, ফ্যারিঞ্জাইটিস, ট্রাভেলার ডায়রিয়া, বঙ্কাইটিস, এগুলোর ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন আমরা ইউজ করি। এবার এর দেখবো অ্যাডাল্ট ডোজ যে আমরা কিভাবে নিতে পারি। তো 500 mg যখন আমাদের রেসপিরেটরি ইনফেকশন হয়, তখন একটা দিনে আমরা 500 mg নিতে পারি, বা যদি তুমি 2 টাইমস নাও তাহলে এটার অর্ধেক করে দিতে পারো। আর অথবা 5 mg ওয়ান্স ডেলি ইন্টু 3 দিন ধরে খেতে হবে। আর ক্লামাইডিয়া যখন ইনফেকশন হয় তখন এটা কি হয়, 1 গ্রাম ওরালি সিঙ্গেল ডোজে নেব। এবার দেখব এর ক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভার্স ইফেক্ট দেখা দিতে পারে। তাহলে অ্যাজিথ্রোমাইসিনের যে অ্যাডভার্স ইফেক্টগুলো দেখা যায়, তার মধ্যে হচ্ছে একটা নজিয়া, ভমিটিং, এগুলো তো কমন, তার ক্ষেত্রে ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেন, অ্যালার্জিক রিয়াকশান, আর হচ্ছে ইলাভেটেড লিভার এনজাইম। তো এইগুলো আমাদের মেনলি অ্যাডভার্স ইফেক্টের মধ্যে দেখতে পারি। তারপরে যেমন আমাদের এই কার্ডিয়াকের কিছু প্রবলেম হতে পারে, সেটাই বললাম, আর হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশান। তো এইগুলোই হচ্ছে অ্যাজিথ্রোমাইসিনের মেন অ্যাডভার্স এফেক্ট। আর এর যদি আমরা দেখি কন্ট্রা ইন্ডিকেশন, যে হাইপার সেন্সিটিভিটি টু ম্যাক্রোলাইডস, আর হচ্ছে প্রিভিয়াস কোলেস্টাটিক জন্ডিস উইথ অ্যাজিথ্রোমাইসিন। তো এগুলো হচ্ছে কি এর কন্ট্রা ইন্ডিকেশন, মানে হচ্ছে ব্যবহার নিষিদ্ধ বা এড়িয়ে চলা। কোন কোন ক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাজিথ্রোমাইসিনটাকে এড়িয়ে চলবো, বা কোন কোন শারীরিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা অ্যাজিথ্রোমাইসিনটাকে ইউজ করব না। তো এইগুলোই হচ্ছে আমাদের কন্ট্রা ইন্ডিকেশন থাকলো। আর এখানে যদি আমরা একটু দেখি যে ক্লিনিক্যাল ইউজ অফ অ্যাজিথ্রোমাইসিন, এখানে ফুল আরও ডিটেলসে ভালো করে লেখা আছে, দেখবে নিয়ে একটু তোমরা যারা দেখবে। তো আজকের জন্য এইটুকুই। অ্যাজিথ্রোমাইসিন কোন ক্লাসের ড্রাগ, তার স্পেকট্রাম অ্যাক্টিভিটি এবং তার মেকানিজম অ্যাকশন, এবং সঙ্গে আছে তার অ্যাডভার্স ইফেক্ট।